রন বুঝতে পারে মেয়েটা অস্থির হয়ে উঠেছে, তাই নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে বলতে শুরু করে, তোমাকে তো আজ নিতে যাওয়ার কথা ছিল। আমি ভেবে রেখেছিলাম তোমাকে ওখান থেকে নিয়ে আমরা দুজন বাইরে থেকে একেবারে খেয়ে তারপর বাড়ি ঢুকবো। সেই মতো আজ তাড়াতাড়ি বেরোচ্ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আবার কিছু কাজ এসে যাওয়ায় সামান্য দেরি হয়ে যায়। অফিস থেকে আমি আর আমার এক কলিগ একসাথেই বেরোলাম বাইক নিয়ে। কেউই হাই স্পিডে চালাচ্ছিলাম না, ও ছিল আমার একদম সামনে। কিছুটা রাস্তা যাবার পরই অঘটনটা ঘটে। উল্টো দিক থেকে একটা বাইক আসছিল তীব্র বেগে। ওই এখানকার সব চ্যাংড়া ছেলেদের যেমন বিচ্ছিরি রকম গাড়ি চালায় তেমনই। তারপর আর কি, নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল। আমার ওই কলিগের বাইকে গিয়ে ধাক্কা মারে। পেছনে আমি ছিলাম, ছিটকে এসে আমার গাড়িতেও ধাক্কা লাগলো। কি সাংঘাতিক ব্যাপার ভেবে দেখো খালি। ওই ছেলেটার অবস্থা তো খুব খারাপ, মাথায় হেলমেটও ছিল না ছেলেটার, আর আমার কলিগেরও ভীষণ লেগেছে। মাথায় হেলমেট ছিল বলে প্রাণে বেঁচে গেছে। স্থানীয় লোকেরাই কাছের একটা হসপিটালে নিয়ে গেছিল। আমার তো অনেক অল্পের ওপর দিয়ে গেছে। আর তাছাড়া ফোনে না পেয়ে তুমি বাড়িতে নিশ্চয়ই খুব টেনশন করছো, এই ভেবেই আমি আর হসপিটাল থেকে ড্রেসিং করিনি, ওদের ভর্তি করে দিয়ে চলে এসেছি। বাইকটা তো পুরো গেছে। ওই ওখানকার কিছু লোকই ওটাকে সামনের একটা গ্যারেজে দিয়ে দিয়েছে, আর ওদের মধ্যেই একজন অল্পবয়সী ছেলে নিজের বাইকে করে আমাকে পৌঁছে দিয়ে গেল। এতগুলো কথা একসাথে বলতে গিয়ে ছেলেটা বেশ হাঁপিয়ে ওঠে। দুর্ঘটনার বর্ণনা করার সময় ওর চোখ মুখের চেহারার পরিবর্তন রিমঝিমের দৃষ্টিগোচর হয়। ও বোঝে সামনে থেকে ওরকম একটা ঘটনা দেখা আর সব থেকে বড় কথা প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, সবটা মিলিয়ে রনর মনের ভিতর ঠিক কি চলছে। আজ ভীষণ বড় একটা দুর্ঘটনা ঘটতেই পারত। উফ, এসব ভাবলেই রিমঝিমের সারা শরীর ভয়ে কেঁপে উঠছে। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, আজ খুব বড় একটা বিপদ গেল আপনার। কি হতো বলুন তো? কাল একবার আপনার কলিগের খোঁজ নেবেন। ইস, কি অবস্থা বলুন তো, সুস্থ শরীরে বাড়ি থেকে বেরোলে আর। রিমঝিমের বাকি কথা দীর্ঘশ্বাসের আড়ালে চাপা পড়ে যায়। শুয়ে পড়ুন আপনি। আচ্ছা, আপনার তো হাতে লেগেছে, হাত চেপে তো শুতে পারবেন না, সাবধানে শুন। আর যদি কিছু দরকার পড়ে আমাকে অবশ্যই ডাকবেন। তুমি শোবে না? তোমারও তো আজ ধকল গেছে অনেক। আমি বলি কি, আজ রাত জেগো না, কাল বরং ভোরে উঠে পড়াটা শেষ করো। ওরে বাস, এ যে ভূতের মুখে রাম নাম, বলেই হেসে ফেলে রিমঝিম। রিমঝিমকে হাসতে দেখে রনর মুখেও হাসি ফুটে ওঠে। সারাদিনের ক্লান্তিতে ঘুম এসে হানা দেয় দুজনের চোখেই। এর মধ্যে বেরিয়েছে আরও 2 দিন, আর এই 2 দিনে রনও মোটামুটি সুস্থ। তবে এখনও রোজ ড্রেসিং করতে হয়, আর সেটা রিমঝিমই করে দেয়। কপালে কিছুর ছোঁয়া পেতেই রনর ঘুমটা ভেঙে গেল। এমনিতেই ওর ঘুম পাতলা, তার উপরে 2 দিন ভালো করে ঘুম হচ্ছে না একদম। চোখ মেলতে রিমঝিমের মিষ্টি মুখটা চোখে পড়ে। অপার স্নিগ্ধতা আর নির্মল হাসিতে ছেয়ে থাকা মুখটা রনর মনের প্রান্তরে এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে আনে। ও দেখে মেয়েটা ওর মাথায় ফুল ছোঁয়াচ্ছে। জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকাতেও একটু আমতা আমতা করে বলে, আসলে সেদিন আপনার অত বড় একটা বিপদ গেল তো, তাই মা আপনার নামে একটু পুজো দিতে বলেছিলেন, তাই আমি রিনি বৌদির সাথে মোড়ের মন্দিরটায় গেছিলাম। কথা শেষ করে রনকে কোনো প্রত্যুত্তরের সুযোগ না দিয়েই ওর বুকে ফুলটা ছুঁয়ে ও দ্রুত পায়ে ঘর ছাড়ে। আর রন এক দৃষ্টিতে ওর যাবার পথের দিকে তাকিয়ে থাকে। আর বেশিক্ষণ দাঁড়ালে ওর এই মাস্টার মার্কা বরটা 1000টা প্রশ্ন করে করে নাজেহাল করে দেবে ওকে। আর ওর প্রশ্নবাণের ধাক্কা জর্জরিত হয়ে বেচারি ভেবলে যাবে পুরো। তাই তো রিমঝিম ওই ঘর থেকে বেরিয়ে এলো তাড়াতাড়ি। এমনিতেই এখন এমন হয়েছে, ওই লোকটা কাছে এলেই ওর হৃৎপিণ্ড এত জোরেই লাফাতে শুরু করে, মনে হয় যেন এক্ষুনি টুপ করে মুখ দিয়ে বেরিয়ে পড়বে। আগামী পরশু কালী পুজো। আলোর উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্য। শহর থেকে গ্রাম সেজে উঠেছে আলোর মালায়। রঞ্জিনী দেবীর ব্যস্ততার শেষ নেই। বাড়িতে পুজো বলে কথা, বাড়িতে প্রতিষ্ঠিত মা কালী আছেন। প্রায় 100 বছর ধরে এই বাড়িতে তার অবস্থান। বংশানুক্রমে চলে আসছে দেবীর বন্দনা। বাড়ির পুজো উপলক্ষে বাড়ির সব ছেলেমেয়েরা বাড়ি ফেরে। সারা বছর যে যেখানেই থাকুক না কেন, যতই ব্যস্ত থাকুক না কেন, বছরের এই সময়টা বাড়ি আসতেই হবে সবাইকে। এবারেও তার অন্যথা হয়নি। প্রতিবারের মতো এইবারও সব ছেলেমেয়েরা এসে জড়ো হতে শুরু করেছে। আলোর উৎসবে সবার মনে আনন্দের জোয়ার এলেও হাজার ব্যস্ততার মধ্যেও রঞ্জিনী দেবীর মন ভালো নেই, কারণ রন আর রিমঝিমের আসার কোনো ঠিক নেই। কাজের চাপে এমনিতেই তেমন আসতে পারে না ছেলেটা, আর মেয়েটারও এটা বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ির পুজো। আসবে বলে তার উৎসাহের শেষ নেই। কিন্তু ওই যে রনর অ্যাক্সিডেন্ট, শুনছেন?
এই ডাকটার মধ্যে কি আছে কে জানে। এই শুনছেন? শুনলেই রনের বুকের ভেতরটা কেমন ধরাস ধরাস করতে শুরু করে। নিজের বুকে হাত দিয়ে হৃৎপিণ্ডে লাফালাফি অনুভব করতে যাবে এমন সময় আবার ডাক আসে, আর সেটা বেশ জোরেই। আরে বুকে হাত দিয়ে পরে জব করতে বসবেন, আগে একবার এদিকে আসুন তো, কখন থেকে ডেকে চলেছি। বউয়ের উচ্চস্বর কানে যেতেই রনর ধ্যান ভাঙে। অবাক হয়ে নিজের মনে মনে বিড়বিড় করে, যা বাবা, এই তো একবার ডাকলো, বলে কিনা কখন থেকে ডাকছি। মেয়েটা দিনে দিনে টিপিক্যাল বউ হয়ে যাচ্ছে। রিমঝিমের কাছে যেতেই দেখে সে গালে হাত দিয়ে বিছানার ওপর বসে আছে। উৎসুক চোখে ওর দিকে তাকাতেই মিয়ে যাওয়া গলায় অত্যন্ত মনমরা হয়ে বলে উঠল, আমরা কি বর্ধমান যাব না? খুব ইচ্ছা ছিল এবারে আপনাদের বাড়ির পুজো দেখব। আর কতদিন হয়ে গেল আমার নিজের বাড়িতে যাই না। বাবা চলে যাবার পর থেকে বাড়িটা ফাঁকাই পড়ে আছে, কত স্মৃতি জড়িয়ে আছে ওখানে, একবার যাবেন? বাড়ির কথা, সর্বোপরি বাবার কথা বলতে গিয়ে রিমঝিমের গলা কেঁপে ওঠে। চোখের কোন জলের রেখা দেখা যায়। রন বোঝে রিমঝিমের বাবার কথা মনে পড়ছে। ওর মনটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য বলে ওঠে, এই 1 মিনিট, আপনাদের বাড়ি মানেটা কি? ওটা তোমার বাড়ি নয়। তোমার মাদার ইন ল কথাটা শুনলে খুব বকা খাবে কিন্তু। বিয়ের পরে কোনো কিছুই আর তোমার আমার হয় না বোধ হয়, তখন সবটাই হয়ে যায় আমাদের। তাই বলো আমাদের বাড়ির পুজো, বুঝলে? তোমার এই ছোট্ট গোবর ঠাসা মাথাটায় এত ভারী ভারী কথা ঢুকলো? আমাদের শব্দটা কানে যেতেই রিমঝিমের মনটা একটা অন্যরকম ভালো লাগায় ভরে যায়। এতক্ষণ রনের কথাগুলোর বেশ মন দিয়ে শুনছিল, কিন্তু শেষ কথাটা শুনতেই খুব রাগ হয় ওর। খাট থেকে এক প্রকার লাফিয়ে নেমে রনর মুখোমুখি দাঁড়িয়ে বেশ রাগত স্বরে বলে ওঠে, এই এই কি বললেন? আমার মাথায় গোবর ঠাসা? আপনার মাথায়? আপনার মাথায়? আপনার মাথায় তো কিছুই নেই, পুরোটাই ফাঁকা, বুঝলেন? রন মনে মনে হাসে। মেয়েটার এই ঝাঁজটাই ভালো, মনমরা হয়ে বসে থাকার থেকে তো ঢের ভালো। তুমি গুছিয়ে নাও সব, আমরা কালই বর্ধমান যাচ্ছি। রনর বলা এই দুটো বাক্য রিমঝিমের মনে অনেক দিন পর একটা ভীষণ রকম আনন্দের ঢেউ বয়ে আনে। আর ওর আনন্দে উজ্জ্বল হয়ে ওঠা মুখটা দেখে রনর বুকের ভেতরটায় এক মুঠো ঠান্ডা হাওয়ার ছোঁয়া লাগে। মহা আনন্দে রিমঝিম গোছগাছ শুরু করে দেয়। কতদিন পর নিজের জায়গা যাবে বলে কথা। কেমন আছো রনদা? বিয়েটা তাহলে করে নিলে? নতুন সংসার কেমন চলছে? ভালো আছি, সংসারও ভালোই চলছে। তোমার কি খবর? আমিও খুব ভালো আছি। সামনের বছরের শুরুতে বিয়ে করছি, এসো কিন্তু, কার্ড পাঠিয়ে দেব তোমার ঠিকানায়। বাহ, খুব ভালো খবর, ভীষণ খুশি হলাম খবরটা শুনে। সময় পেলে নিশ্চয়ই যাব। অবশেষে নিজেকে গুছিয়ে নিচ্ছ তাহলে? হ্যাঁ, অবশেষে পেরেছি। 3 বছর আগে যখন শুনেছিলাম আমাদের বিয়েতে তোমার মত নেই, তুমি রাজি নাও, মিথ্যে বলবো না, তোমার উপর ভীষণ রাগ হয়েছিল। তোমাকে কারণ জিজ্ঞেস করায় বলেছিলে তোমার একটা অতীত আছে, আর সেটা ভুলে তোমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমি মেনে নিয়েছিলাম, তারপর থেকে তোমার সামনেও আসেনি আর। তারপরে এবছরের শুরুর দিকে মায়ের মুখে শুনলাম তুমি নাকি স্যারের মেয়েকে বিয়ে করেছো, আর ঘোরতর সংসারীও হয়ে গেছো। কথাটা শুনে খারাপ লেগেছিল, বারবার মনে হচ্ছিল সেই যখন বিয়ে করলেই তখন আমি কেন নয়, আমাকে ফিরিয়ে দিলে কেন? আমার কি দোষ ছিল? এরপরেই তো স্কুলের চাকরিটা পেয়ে বোলপুরে চলে যাওয়া, আর তারপরেই হুট করেই সবকিছু হয়ে গেল। আমরা একই স্কুলে পড়াই, আর সেখান থেকেই আলাপ। আর হ্যাঁ, এটা কিন্তু খাঁটি লাভ ম্যারেজ। হ্যাঁ, ওর সাথে দেখা না হলে ভালো লাগার ভালোবাসার মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটা বোঝাই হতো না কোনোদিন। বিয়েটা হয়তো কোনোদিনই করা হতো না যদি না মিহির স্যার সেদিন রিমঝিমের কথা বলতেন। স্যারের কাছে আমি কৃতজ্ঞ, উনি আমার কাছে দেবতুল্য। উনি না থাকলে হয়তো আজকে রণজয় তৈরি হতো না। তাই ওনার কথা ফেলতে পারিনি সেদিন। ওনার কথা রাখতে এক প্রকার বাধ্য হয়ে রিমঝিমকে বিয়ে করি। বাধ্য হয়ে? প্রায় 1 বছর তো হতে চললো তোমাদের বিয়ের, এখনো এরকম মনে হয় তোমার? কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? বলো, কি বলবে? তোমাদের সম্পর্ক কি স্বাভাবিক নয়? না মানে ও তোমাকে আপনি বলে ডাকছিল শুনলাম। আর একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, যদিও ব্যাপারটা তোমার ব্যক্তিগত, তাও। না মানে বলছিলাম যে তোমার অতীত আছে বলেছিলে, তো সে অতীত ভুলে কি আদৌ এগোতে পেরেছ? ভালোবাসতে পেরেছ তোমার বউকে? নাকি শুধু থাকতে হবে বলে, শুধু কথা রাখতে হবে বলে, শুধু দায়িত্ব পালন করতে হবে বলে একসাথে আছো তোমরা? না বলতে চাইলে বলতে হবে না। না, সব বলবো আমি আজ। অনেক দিন ধরে বুকের ভেতর কথা জমে জমে কথার পাহাড় হয়ে গেছে। ঠিকই বলেছ, শুধু দায়িত্ব কর্তব্যের খাতিরে একসাথে থাকা অনেক হয়েছে, আর নয়। আজের একটা বিহিত করতেই হবে।
আমি আসি আজ, পরে কথা হবে। কথা শেষ করে রন ছাদ থেকে দ্রুত নেমে আসে। নিচে এসে রিমঝিমকে খুঁজতে থাকে। ওর বোনকে রিমঝিমের কথা জিজ্ঞেস করলে সে জানায় কিছুক্ষণ আগে ওকে ঘরের দিকে যেতে দেখেছিল, তারপর আর দেখেনি। আশেপাশে সব জায়গায় খুঁজেও ওকে পাওয়া যায় না। রনের কপালে চিন্তার ভাঁজ পড়ে। বেশ রাত হয়েছে এখন, কোথায় গেল মেয়েটা? ঘরে এসে দেখে বিছানার ওপর ওর একটা ফাইল পড়ে আছে। বিছানা জুড়ে ফাইলের সব কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফাইলটা দেখা মাত্রই রনর বুকটা শুকিয়ে যায়। যা অঘটন ঘটার আশঙ্কা করছিল তাহলে সেটাই হয়েছে। না, আর অপেক্ষা করা যাবে না, মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করতেই হবে। হঠাৎ কিছু মনে পড়তেই রনও নিজের মনেই বলে ওঠে, আমি আসছি রিমঝিম, আমি আসছি। আতশবাজির উপস্থিতি রাতের আকাশের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে তুলেছে। আলোর ঝলকানিতে ঝলমল করছে চারপাশ, আর এই চোখ ধাঁধানো সৌন্দর্য উপভোগ করে চলেছে গোটা মহল্লা। আশেপাশের সবকটা বাড়ি সেজে উঠেছে আলোর মালায়। কৃত্রিম আলো তো আছেই, তার সাথে প্রদীপের আলো আলোকিত করছে কারোর বাড়ির ছাদ কিংবা কারোর বাড়ির উঠোন। মোট কথা, এই গ্রামের সবাই যে যার মতো করে মেতে উঠেছে আলোর উৎসবে। কিন্তু এত আলো, এত আনন্দের মাঝেও আজ একটি বাড়িতে কোনো রকম আলো জ্বলেনি। তার বদলে সারা বাড়ি ডুবে আছে এক নিশ্ছিদ্র অন্ধকারে। অন্ধকারে ডুবে থাকা সেই বাড়ির একটা ঘরে জানলার গড়াতে হাত দিয়ে পাল্লায় মাথায় এলিয়ে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। জানলা দিয়ে আসা হালকা আলোয় তার মুখ দেখা না গেলেও তার অস্পষ্ট অবয়ব জানান দিচ্ছে যে ছায়ামূর্তিটি এক মানবীর। মৃদুমন্দ বাতাসের আদুরে অত্যাচারে তার অযত্নে ছেড়ে রাখা ভিজে চুলের রাশি তিরতির করে কাঁপছে। এলোমেলোভাবে জড়িয়ে রাখা ভিজে শাড়ির আঁচল কাঁধ থেকে নেমে আশ্রয় নিয়েছে মেঝেতে। তার শরীরের সাথে লেপ্টে থাকা ভিজে শাড়ির সাথে ঠান্ডা হাওয়ার সংঘর্ষে মাঝে মাঝে কেঁপে উঠছে সেই নারী মূর্তিটি। হাট করে খুলে রাখা দরজা দিয়ে হন্তদন্ত হয়ে প্রবেশ করে একটি পুরুষ অবয়ব। বাড়ির ভেতরে আলো না জ্বালায় প্রায় হাতড়ে হাতড়ে এগোতে থাকে সামনের দিকে। হঠাৎ করে মোবাইলের কথা মনে পড়ায় পকেট হাতড়ে বের করে আনে নিজের মুঠোফোনটা। ফ্ল্যাশ লাইট অন করতে খানিকটা অন্ধকার কাটে। এতক্ষণে পুরুষ অবয়বের মুখ স্পষ্ট হয়। এই বাড়িটা রিমঝিমের বাবার বাড়ি। এর প্রত্যেকটা অলিগলি রনর নখদর্পণে। রিমঝিমের বাবা মানে রনর মিহির স্যার ছিলেন ওর মাস্টার মশাই। সেই পড়তে আসার সূত্রে কিশোর বেলার অনেকটা সময় কেটেছে এই বাড়িতে। তারপর স্যারের প্রিয় ছাত্র হওয়ায় ওর আসা যাওয়া লেগেই থাকতো এখানে। দেওয়ালে টাঙানো একটা ছবির ওপর মোবাইলের আলো গিয়ে পড়তেই রনর পা ওখানেই থেমে যায়। কষ্টগুলো বুকের ভেতর দলা পাকাতে থাকে। ছবির দিকে এক দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে নিজের মনে বিড়বিড় করে ওঠে, আমাকে ক্ষমা করবেন স্যার, আপনি আমাকে যোগ্য মনে করে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদকে আমার হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু দেখুন আমি তাকে ভালো রাখতে পারলাম কই। আমি জানি ও এখানেই এসেছে, ওকে একবার খুঁজে পাই স্যার, আর কোনোদিন ওকে দূরে যেতে দেব না। বিশ্বাস করুন স্যার, ওই ডিভোর্স পেপারটা অনেকদিন আগে আমি বানিয়েছিলাম। ভেবেছিলাম রিমঝিম যদি আমাকে কোনোদিন ভালোবাসতে না পারে, মানে আমরা দুজন যদি দুজনকে ভালোবাসতে না পারি, তাহলে আমি ওকে মুক্তি দিয়ে দেব। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে, আমি ওকে খুব। রনও আর কিছু বলতে পারে না। ভীষণ কষ্টে ওর গলার স্বর রুদ্ধ হয়ে আসে। রিমঝিম, এই রিমঝিম, কোথায় তুমি? প্লিজ একবার সাড়া দাও লক্ষ্মীটি। আমি কথা দিচ্ছি আর কোনোদিন বকাবকি করব না তোমায়। প্লিজ একবার সাড়া দাও। এতবার ডাকাডাকি করার পরও কোনো রকম সাড়া শব্দ না আসায় দুশ্চিন্তায় রনের মাথা দপদপ করতে থাকে। মেয়েটা ঠিক আছে তো? বাড়ির প্রতিটা জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ একটা ঘরের দরজায় এসে থমকে যায়। মোবাইলের আলোয় ঘরের ভিতরের পুরোটা খুব স্পষ্টভাবে দেখা না গেলেও বেশ কিছুটা অংশ দেখা যাচ্ছে ভালোভাবেই। রন ঘরের ভেতর প্রবেশ করে। নারী অবয়বটি এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঘরে রনর উপস্থিতি তার স্থিরতাকে বিন্দুমাত্র টলাতে পারেনি। সুইচ বোর্ডে হঠাৎ ফ্ল্যাশ লাইট পড়তে রনর খেয়াল হয় যে এতক্ষণ অতিরিক্ত চিন্তার জন্য ইলেকট্রিক নামক যে একটা বস্তুর অস্তিত্ব আছে সেটাই ও ভুলতে বসেছিল। দেরি না করে সুইচ বোর্ডের সবকটা সুইচ অন করে দেয়। ফলস্বরূপ এতক্ষণ ধরে অন্ধকারে ডুবে থাকা ঘরটা হঠাৎ করে আলোয় ঝলমল করে ওঠে। রন এগিয়ে গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে থাকা নিশ্চল নারী মূর্তির কাঁধে হাত দিয়ে ডাকে, রিমঝিম। কাঁধে স্পর্শ অনুভব করতেই রিমঝিম পেছন ফিরে তাকায়। ওর মুখের দিকে নজর পড়তেই রন আটকে ওঠে। বুকের ভেতরে তোলপাড় শুরু হয় ওর। হায় ভগবান, ওর একটা বোকামির জন্য হাসি খুশি মেয়েটার একই অবস্থা হয়েছে।
রিমঝিম তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে, আর ওর শূন্য চোখের দৃষ্টি রণর মনকে ক্ষতবিক্ষত করে চলেছে। কারোর মুখে কোনো কথা নেই। রিমঝিম যে নিজের মধ্যে নেই সেটা ওর নিশ্চলতা দেখেই রণর কাছে স্পষ্ট হয়েছে। পকেটে থাকা মোবাইলটা ভাইব্রেট হতেই রণর ঘোর কাটে। ফোনটা হাতে নিতেই দেখে মায়ের নম্বরটা জলজল করছে। রিমঝিমকে খুঁজে না পাবার কথাটা যে এতক্ষণে মায়ের কানে পৌঁছে গেছে সেটা আর বুঝতে বাকি থাকে না ওর। ফোনটা রিসিভ করতেই মায়ের চিন্তিত গলার স্বর কানে আসে। রিমঝিম, কোথায় খোকন? রন একটু থেমে থেমে উত্তর দেয়, মা, ও স্যারের বাড়িতে, আমি ওকে নিয়ে যাচ্ছি, চিন্তা করো না। খানিকক্ষণ সব চুপচাপ, তারপর আবার ওই প্রান্ত থেকে শব্দের স্রোত ভেসে আসে। এটা কেন করলি খোকন? বিয়ের মতো একটা পবিত্র বন্ধনের কি কোনো মূল্য নেই তোর কাছে? আর বিচ্ছেদে যদি পছন্দ তোর, তাহলে শুধু শুধু ওই মেয়েটার সাথে এতদিন ধরে এই সংসার খেলাটা না খেললেই পারতিস। প্রথমে না বলে দিলে আজ মেয়েটাকে এতটা কষ্ট পেতে হতো না। আর অন্য কাউকে যদি পছন্দই করতিস, তাহলে তাকেই তো বিয়েটা করতে পারতিস। আর কান খুলে শুনে রাখ খোকন, তোর আর তোর ওই শহুরে বান্ধবী, কি যেন নাম বেশ, ও হ্যাঁ, মিশকা, তোদের দুজনের জন্য যদি আমার মেয়েটার যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোদের দুজনকেই ছেড়ে কথা বলবো না। একটা না এতগুলো কথা বলে রঞ্জিনী দেবী হাঁপাতে থাকেন। নিজের ছেলের ওপর আজ ভীষণ রাগ হচ্ছে ওনার। এই ছেলেকে নিয়ে উনি গর্ব করতেন, এটা ভাবতেই খারাপ লাগছে। মায়ের কথাগুলো কানে পৌঁছানো মাত্রই রন থমকে যায়। মুখ দিয়ে একটা শব্দও বের হয় না। ডিভোর্স পেপারের কথাটা মা জেনে গেছে, এটা ঠিক আছে, কিন্তু এর মধ্যে মিশকা এলো কোত্থেকে? সেটাই ওর মাথায় ঢুকছে না। মিশকা মেয়েটা যে একদমই সুবিধার নয় সেটা রন জানে। কেমন যেন গায়ে পড়া টাইপের, কিন্তু সে কলেজ লাইফ থেকে বন্ধুত্ব বলে তেমন কিছু একটা বলতে পারে না ওকে, তবে যথাসম্ভব এড়িয়ে চলে। এই ডিভোর্স পেপার ছাড়াও অন্য কোনো কথাতে মেয়েটা কষ্ট পেয়েছে, আর তাতে মিশকার বিশাল অবদান আছে। মায়ের কথা থেকে এটুকু স্পষ্ট, মা যে ভীষণ রেগে আছে সেটা রন বুঝেছে, কারণ মা রিমঝিমকে খুব ভালোবাসে, আর রন সেই রিমঝিমকে কষ্ট দিয়েছে। নিজের উত্তেজনাকে যথাসম্ভব সামলে বিস্ময়ের সাথে মাকে জিজ্ঞেস করে, মিশকা? মা, এখানে মিশকা কোথা থেকে এলো? আর তুমি এসব কি বলছো? আমি মিশকা অন্য কাউকে পছন্দ, এসব কি বলছো মা? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ফোনের ওপার থেকে রঞ্জিনী দেবীর মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। ছেলে যে মিথ্যে কথা বলে না সেটা উনি ভালোই জানেন, তাই ও যখন বলছে জানে না কিছু, তখন সত্যিই জানে না। তাহলে মিশকাই যত নষ্টের গোড়া। ওই মেয়েটা তো তোর বন্ধু, তাই তুই ভালো জানবি। আজ বিকালে মিশকা রিমঝিমকে ফোন করেছিল, আর আমার সামনেই কথা হয়েছে দুজনের। মিশকা কি কথা বলেছে, বৌমা কি কি বলেছে, সবটা শুনেছি আমি। যাকগে, এখন এসব কথা থাক, কাল আলোচনা করা যাবে। মেয়েটা ঠিক আছে তো? ওকে নিয়ে তুই ফিরে আয় তাড়াতাড়ি। আগেও স্বাভাবিক হোক, তারপর বাকি সব কথা ভাবা হবে। রন আরও কিছু বলতে যাবে, ততক্ষণে মা কল ডিসকানেক্ট করে দিয়েছে। রিমঝিমের অবস্থার কথা মাথায় আসতেই রনর চোখ চলে যায় ঘরের মেঝেতে। হাত থেকে ফোনটা পড়ে যায়, আর মুখ দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে, রিম। গায়ে তীব্র জ্বর নিয়ে রিমঝিম অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে আছে। গ্রামেরই এক ডাক্তারবাবু ওকে দেখতে এসেছেন। বিছানার পাশে রন সহ বাড়ির কয়েকজন সদস্য দাঁড়িয়ে আছে। সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। রঞ্জিনী দেবী প্রথম মুখ খোলেন, ডাক্তারবাবু, আমার মেয়েটার হঠাৎ করে কি হলো? ও ঠিক হয়ে যাবে তো? ডাক্তারবাবু রিমঝিমকে পরীক্ষা করতে করতে জবাব দেন, ভয়ের কারণ নেই। খুব জ্বরের কারণেই উনি জ্ঞান হারিয়েছিলেন। কোনো কারণে খুব ঠান্ডা লেগেছে, আর সেখান থেকেই এই জ্বর। আমি ওষুধ দিচ্ছি, ওনাকে সময় মতো খাইয়ে দেবেন। বেশ খানিকক্ষণ হলো ডাক্তারবাবু চলে গেছেন। রিমঝিম এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর রন এক দৃষ্টে সেই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা একবার চোখ মেলে চেয়েছিল, কিন্তু কিছু কথা বলেনি। রন ওর সুস্থ হবার অপেক্ষায় আছে। মেয়েটাকে যে ওর অনেক কথা বলার আছে।
এরই মধ্যে কেটে গেছে আরও 2 দিন। রিমঝিম এখন সুস্থ, তবে মেয়েটা ভীষণ চুপচাপ হয়ে গেছে। রঞ্জিনী দেবী ছাড়া কারোর সাথেই তেমন কথাবার্তা বলছে না। রন অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু রিমঝিমের তরফ থেকে কোনো রকম উত্তর আসেনি। প্রতিবারই নানান অজুহাতে এড়িয়ে গেছে ও। আজ ওদের দুজনের কলকাতা ফিরে যাবার কথা, কারণ কাল থেকে রনকে অফিসে জয়েন করতেই হবে। কিন্তু রনর মুখে চিন্তার ছাপ। রিমঝিম ওর সাথে ফিরবে তো? ওর ওপর অভিমান করে কিংবা রাগ করে? মেয়েটা যদি নিজের পড়াশোনার প্রতি, নিজের ভবিষ্যৎ গঠনের প্রতি উদাসীন হয়ে পড়ে, তবে রন নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবে না। চিন্তিত মুখে রন বসে আছে, একবার ঘড়ি দেখছে আর একবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। হঠাৎ করে সিঁড়ির দিকে চোখ যেতেই ওর মুখে হালকা হাসি ছড়িয়ে যায়। ওর আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে রিমঝিম একেবারে রেডি হয়ে ব্যাগপত্তর নিয়ে নিচে নেমে আসছে। মা, তুমিও চলো না। বৌমার এমন আবদারে রঞ্জিনী দেবী হেসে ফেলে, বলেন, হ্যাঁ যাব তো, তবে এখন নয়। এদিকটা একটু গুছিয়ে নি, তারপর না হয় যাব। এই 1 মিনিট, তুই যে আমাকে যেতে বলছিস, তুই তো লেডিস হস্টেলে উঠবি, আমাকে সেখানে অ্যালাউ করবে নাকি? শোন, নিজের খেয়াল রাখবি, যা ভুগলি ভালো করে পরীক্ষা দিবি কিন্তু। আর এই মাটাকে ভুলে যাস না যেন, ফোন করিস। মায়ের কথায় সম্মতি জানাতে রিমঝিম ঘাড় নাড়ায়। রিমঝিমের নিজের জন্মদাত্রী মা তো সে কোন ছোটবেলায় মারা গেছেন। মায়ের ভালোবাসার স্বাদ তো প্রায় ভুলতেই বসেছিল ও। তারপর হঠাৎ করে ওর জীবনে এই মায়ের প্রবেশ, ব্যাস, এরপর আর মায়ের অপত্য স্নেহ থেকে বঞ্চিত হতে হয়নি ওকে। এই মানুষটা ওকে ভীষণ ভালোবাসেন, প্রতিটা পদক্ষেপে ওর পাশে থাকার চেষ্টা করেন, নিজের সাধ্যমতো পরামর্শও দেন। যেমন এই হস্টেলে থাকার পরামর্শটাও ওনারই। রন মা আর বউয়ের কথোপকথন এতক্ষণ ধরে বেশ মনোযোগ সহকারে শুনছিল, কিন্তু শেষে বলা কথাগুলোর কোনো মাথামুন্ডু খুঁজে না পাওয়ায় আর চুপ করে বসে থাকতে পারল না। এক প্রকার ধৈর্যচ্যুত হয়েই ওদের কথার মাঝখানে কথা বলে উঠল, মা, তোমরা কী সব বলছো কিছুই তো বুঝতে পারছি না। আমরা দুজন তো এখন কলকাতার ফ্ল্যাটে যাচ্ছি, তাহলে এর মধ্যে আবার হস্টেল কোথা থেকে আসছে? রঞ্জিনী দেবী অত্যন্ত গম্ভীর স্বরে ছেলের উদ্দেশ্যে কিছু কথা ছুড়ে দেন। না বোঝার মতো কিছু বলা হয়েছে বলে তো মনে হচ্ছে না। রিমঝিম আর তুই এখন কলকাতাতেই যাচ্ছিস, কিন্তু রিমঝিম তোর সাথে ফ্ল্যাটে যাবে না। ওর জন্য একটা লেডিস হস্টেল খুঁজে পাওয়া গেছে, আর ও এখন থেকে ওখানেই থাকবে। যতদিন না কোনো কলেজে ওর অ্যাডমিশন হচ্ছে, ততদিন পর্যন্ত ওখানেই থাকবে। মায়ের কথা শুনে ছেলের মুখে অন্ধকার নেমে আসে। রিমঝিম ওর সাথে থাকবে না কথাটা ভাবতেই এক অজানা অনুভূতি এসে ঘিরে ধরে ওকে। মায়ের সিদ্ধান্তের ওপর যে কোনো কথা বলবে সেই উপায়ও নেই, কারণ ও নিজের হাতে সে রাস্তা বন্ধ করে দিয়েছে। তবু একবার চেষ্টা করে দেখতে দোষ কি? অনেকগুলো কড়া কথা হয়তো ওকে শুনতে হবে, তবুও। মা, ও একা ওখানে থাকতে পারবে নাকি? ও তো নিজের খেয়াল নিজে রাখতেই পারে না, তার উপর ওর শরীরও বেশ দুর্বল এখন। আর ওর পড়াশোনার কি হবে? ওকে তো বকে ধমকে পড়তে না বসালেও পড়তেই বসে না, সামনেই তো পরীক্ষা। তাই বলছিলাম যে। রন আর কোনো কথা বলতে পারে না, অসহায় দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। ছেলেকে রঞ্জিনী দেবী খুব ভালো করেই চেনেন। ওর মনের মধ্যে যে এখন কি চলছে সেটাও তিনি আঁচ করতে পারছেন, কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার মানুষ উনি নন। তাই যা ভেবে রেখেছেন সেটাই হবে। উনি মনে মনে এই কথাটা খুব বিশ্বাস করেন যে কোনো কোনো ক্ষেত্রে কাছে আসার জন্য দূরে যাওয়াটা খুব দরকার। এই ভাবনা থেকে ওনার এই সিদ্ধান্ত। থাক খোকন, ওর জন্য অনেক চিন্তা করেছিস, আর করতে হবে না। ডিভোর্স দিবি যখন ঠিক করেই নিয়েছিস, তখন আর চিন্তা করার দরকার নেই। প্রায় 1 বছর ধরে তুই নিজের দায়িত্ব কর্তব্যগুলো খুব ভালোভাবেই পালন করেছিস। এবার ছাড়। কদিন পর তো মেয়েটাকে নিজের খেয়াল নিজেই রাখতে হবে, একা একা থাকতে হবে। তাই এখন থেকেই ওর এগুলো শেখা উচিত। সেদিনের পর আরও কয়েকটা দিন পেরিয়ে গেছে। সবাই যে যার জীবনে আবার ব্যস্ত হয়ে পড়েছে। মায়ের কথা মতো রিমঝিম এখন লেডিস হস্টেলেই থাকে। আর এই কদিনে রনর সাথে তেমন কথাও হয়নি ওর। মানুষটার প্রতি ওর মনে যে অনুভূতি জমা আছে সেটা অস্বীকার করার ক্ষমতা রিমঝিমের নেই, আর ও সেটা অস্বীকার করতেও চায় না। ওর সব থেকে কষ্ট হয় এটা ভেবে যে সবটুকু অনুভূতি ওর একতরফা, কিন্তু ওর মন এত কিছুর পরেও মানতে চায় না যে এতদিন ধরে মানুষটার ওর প্রতি এত খেয়াল রাখা, যত্ন করা, ওকে শাসন করা, সবটাই শুধুমাত্র কর্তব্যের খাতিরেই ছিল। কই,
শেষ যে কটা দিন ওরা একসাথে কাটিয়েছে, ওর তো একবারও মনে হয়নি যে মানুষটা বিচ্ছেদ চায় কিংবা ওকে নিজের বোঝা ভাবে। ওরা তো হিসাবের বাইরে বেরিয়েও অনেক কথা বলেছে, একসাথে সময় কাটিয়েছে, কত গল্প করেছে, তবুও মানুষটাকে বোধহয় ঠিক করে বুঝে উঠতে পারেনিও। মানুষের মন বোঝা সত্যিই বোধহয় ভীষণ কঠিন। সেদিন মিষ্কার বলা কথাগুলো ও একটাও বিশ্বাস করেনি, এটা ঠিক, কিন্তু তবুও কথাগুলো যেন কানের সামনে অনবরত বেজে চলেছে। কে বলছেন? এর মধ্যেই ভুলে গেলে আমি মিষ্কা, তোমার বরের। আপনি কোনো কেউকেটা ব্যক্তি নন যে আপনাকে মনে রাখতে হবে। তবে হ্যাঁ, আপনি আমার বরের কলিগ কাম কলেজের বন্ধু, এটা আমার মনে আছে। যাকগে, হঠাৎ আমাকে মনে পড়ল যে, কি ব্যাপার? তোমাকে তোমার নতুন জীবনের শুভেচ্ছা জানাতে ফোন করলাম আর কি। সংসার খেলাটা আর কদিন খেলে নাও, তারপর তো। উফ, আপনার নাকটা বড্ড লম্বা জানেন, সবসময় যেখানে সেখানে গলিয়ে দেন। আমার ব্যাপারে এত ভাবতে কে বলেছে আপনাকে? আমার সংসার, আমার বর, আমার জীবন, সবটাই যখন আমার, তখন আপনি কেন সবসময় নাক গলাতে আসেন বুঝতে পারি না। কই, আমি তো আপনার বিষয়ে নাক গলাই না, আর আপনার বন্ধুও তো আপনাকে খুব একটা পাত্তা দেয় বলে মনে হয় না। তাহলে শুধু শুধু কেন একটা বিবাহিত পুরুষের পেছনে পড়ে আছেন বলুন তো? এতটা শিক্ষিত হয়েও এত নির্লজ্জ কেন আপনি? এই যে একমাত্র বুক ফুলিয়ে বললে আমার বর, আমার সংসার, তা তোমার বর যে তোমাকে ঘাট থেকে নামাতে চাইছে সে খবর রাখো। তোমার বাবা আর জয়ের মা দুজনে মিলে যদি জোর করে ওর ঘাড়ে তোমাকে চাপিয়ে না দিত, তাহলে এতদিনে আমরা বিয়ে করে সংসার করতে পারতাম। জয় তো ওর মায়ের মুখের ওপর কোনো কথা বলতেই পারেনি তখন। তবুও যা হোক, এতদিনে ওর সুবুদ্ধি হয়েছে, তোমাকে ডিভোর্স দেবেও, আর সেটা খুব তাড়াতাড়ি। আপনি আমার থেকে বয়সে বড় আর আমার স্বামীর বন্ধু বলে এতক্ষণ ভালো করে কথা বলেছি, কিন্তু এখন তো দেখছি আপনি একেবারে মাথায় চেপে বসেছেন। আমি আমার স্বামীকে যতটুকু চিনি তাতে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে সত্যি কথা বলার সৎ সাহস ওনার আছে। আপনাকে যদি বিয়ে করারই হতো, আপনার সঙ্গে যদি বন্ধুত্ব ছাড়াও অন্য কোনো সম্পর্ক থেকেই থাকতো, তাহলে উনি নিজেই ওনার মাকে সে কথা জানাতেন। আর ওনার যদি আমাকে ডিভোর্স দেবারই হয়, সেটাও উনি আমার মুখের ওপরই বলবেন আশা করি। লুকিয়ে চুরিয়ে কিছু করবেন না। আপনি ফোনটা রাখুন, আপনার সাথে কথা বলতে বিন্দু মাত্র ইচ্ছে করছে না আমার। দাঁড়াও, আসল কথাটা শুনে যাও। আমার কথা যদি বিশ্বাস না হয়, তবে তোমার বরের অফিসের ফাইলটা চেক করে দেখতে পারো, তাহলে সবটা পরিষ্কার হয়ে যাবে। এই কথাটা বলেই মিষ্কা সেদিন কলটা ডিসকানেক্ট করে দিয়েছিল, আর রিমঝিমের মনে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। রনকে ও অবিশ্বাস করেনি, তবে মনের ভেতরে যেন বিষণ্ণতার হাওয়া ছড়িয়ে গেছিল সেই মুহূর্তে। তারপর তো আলমারি থেকে কাপড় বের করতে গিয়ে হাত লেগে ফাইল পড়ে যাওয়া, আর তারপর কাগজপত্রের ভিড়ে ডিভোর্স পেপার খুঁজে পাওয়া, আর তারপর আজ রিমঝিমের এন্ট্রান্স পরীক্ষা। আর পরীক্ষা কেমন হবে, প্রশ্ন কেমন হবে, সেসব নিয়েই ও ভীষণ চিন্তিত। গতকাল রাতে মাকে ফোন করেছিল, আর মা ওকে আশীর্বাদ করেছেন, সাহসও জুগিয়েছেন। তবে যে মানুষটাকে সবথেকে বেশি দরকার ছিল এখন, সেই নেই। যদিও সে গতকাল রাতে শুভকামনা জানিয়ে একটা 2 লাইনের মেসেজ পাঠিয়েছে, তবুও একবার দেখা পেলে বা গলাটা শুনলে বোধহয় ভালো হতো। রিমঝিম রেডি হতে হতে এসব কথাই ভাবছিল। হঠাৎ ফোনটা বেজে ওঠায় ওর চিন্তায় ছেদ পড়ে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে অজান্তেই ওর মুখে হাসি ছড়িয়ে পড়ে। রেডি হয়ে নেমে এসো তাড়াতাড়ি, আমি তোমার হস্টেলের সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে পরীক্ষার সেন্টারে নামিয়ে দিয়ে তারপরে অফিসে যাব। আজ তোমার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দিন, তাই প্লিজ কোনো রকম জেদাজেদি করো না। এতটুকু বলেই রিমঝিমকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই রন ফোনটা কেটে দেয়। আর রিমঝিম খানিকক্ষণ কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকে, তারপর চটপট রেডি হয়ে নিচে নেমে আসে। রিমঝিমকে ছাড়া রনর জীবনটা যে কতখানি ধূসর বর্ণহীন, সেটা রন এই কদিন ধরে হাড়ে হাড়ে টের পাচ্ছে। ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পর ওই হাসি মাখা মিষ্টি মুখটা দেখলেই ক্লান্তি উধাও হয়ে যেত, কিন্তু এখন বাড়ি ফেরার কোনো কারণই খুঁজে পায় না ও। বাড়িতে ঢুকলেই মনে হয় ফাঁকা বাড়িটা যেন ওকে গিলে খেতে আসছে। মেয়েটা কখন যে ওর জীবনের সাথে এমন গভীরভাবে জড়িয়ে গেছে ও বুঝতেও পারেনি। ও ঠিক করে নিয়েছে এবার সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে ও।
মেয়েটার মনে যত অভিমান আছে, যত কষ্ট আছে, সবটুকুও শুষে নেবে। এমন তুমুল ভালোবাসবে যে এতদিনের সমস্ত দূরত্ব, অভিমান, রাগ সবটা ভুলিয়ে দেবে। শুধুমাত্র দায়িত্ব কর্তব্যের খাতিরে একসাথে থাকা অনেক হয়েছে। এবার তৈরি হবে ওদের ভালোবাসায় মোরা একটা ভালোবাসা, যেখানে রাগ থাকবে, মান অভিমান থাকবে, কিন্তু দিনের শেষে সব মান অভিমান ভুলে কাছে আসাও থাকবে। এই কিছুক্ষণ হলো রিমঝিমের পরীক্ষা শেষ হয়েছে। হস্টেলে ফেরার তোড়জোড় করছে, ঠিক এমন সময় একটা বাইক এসে ওর সামনে দাঁড়ায়। রিমঝিম কিছু বলতে যাবে, ততক্ষণে বাইক আরোহী তার হেলমেট খুলে ফেলেছে। এইরকম অসময়ে এখানে রনকে দেখে রিমঝিম কিছুটা অবাকই হয়েছে, কারণ এখন তোর অফিসে থাকার কথা, আর সকালবেলা যখন দিতে এসেছিল তখন তো বলেনি যে আনতেও আসবে। বাইক হস্টেলের রাস্তায় না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে দেখে রিমঝিম চেঁচিয়ে উঠল, আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এটা তো আমার হস্টেলের রাস্তা নয়। কি হলো বলুন, কোথায় নিয়ে যাচ্ছেন? বেশ কয়েকবার প্রশ্ন করেও কোনো উত্তর না পাওয়ায় রিমঝিম আর প্রশ্ন করে না, তবে ভীষণ বিরক্ত হয়। নিজের মনে গজগজ করতে থাকে। নিজেকে কি ভাবে কে জানে, সবসময় নিজে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে আর তারপর সেটা আমাকে মেনে নিতে হবে। কেন রে বাবা, আমি কি ওনার কথা মেনে নিতে বাধ্য নাকি? সেই থেকে আমি বকে যাচ্ছি, একটা প্রশ্নেরও উত্তর দেবার প্রয়োজন মনে করে না। এবার আমি কিছু বলতে গেলেই হাজারটা কথা শুনিয়ে দেবে, যত সব। হঠাৎ করে বাইকটা থেমে যেতেই রিমঝিমের হুঁশ ফেরে। এটা কোন জায়গা? জায়গাটা ভীষণ নির্জন, তবে ভীষণ সুন্দরও। শহরের মধ্যে যে এমন নির্জন, শান্তিতে ভরপুর একটা জায়গা থাকতে পারে, সেটা ভেবে রিমঝিমের খুব অবাক লাগছে। এসে গেছি, নামো। এটা কোন জায়গায় নিয়ে এলেন আমায়, আর কেনই বা নিয়ে এলেন? সব বলবো, আগে নামো। রিমঝিম আর কথা না বাড়িয়ে বাইক থেকে নেমে দাঁড়ায়, আর রন বাইকটাকে রাস্তার ধারে এক জায়গায় পার্ক করে। তারপর রিমঝিমের হাত ধরে গঙ্গার ধারে নিয়ে আসে। এখানকার পরিবেশটা ভীষণ রকমের শান্ত, লোকজনের আনাগোনাও নেই তেমন। সময়টা নভেম্বরের শেষ হওয়ায় ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। তার ওপর আবার নদীর হাওয়া, সব মিলিয়ে একটা গা শিরশির করা আবহাওয়া। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে খানিকক্ষণ আগেই। শীতের সময় তো, তাই তাড়াতাড়ি সন্ধ্যা নামবে, এটাই স্বাভাবিক। রন আর রিমঝিম দুজন মুখোমুখি দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। রিমঝিম রনের কথা বলার অপেক্ষা করছে, আর রন নিজের মুঠো বন্দি হয়ে থাকা রিমঝিমের হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতক্ষণ ধরে মনের মধ্যে সাজিয়ে রাখা কথাগুলো রিমঝিমের কাছে এসে দাঁড়াতেই সবটা কেমন যেন ওলট পালট হয়ে গেছে। কোথা থেকে কিভাবে যে কথা শুরু করবে, সেটাই রন এই মুহূর্তে ভেবে পাচ্ছে না। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন সেটা যদি নাই বলেন, তাহলে শুধু শুধু এতক্ষণ ধরে নিজের আর আমার সময় নষ্ট করার মানেটা কি? আমার আর ভালো লাগছে না এমনি এমনি দাঁড়িয়ে থাকতে, আমি চলে যাচ্ছি। রিমঝিমের রাগত স্বরে বলা কথাগুলো কানে পৌঁছাতেই রনর টনক নড়ে। রিমঝিম ততক্ষণে রনর হাতে থাকা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যাবার জন্য পা বাড়িয়েছে। হঠাৎ অতি চেনা একটি পুরুষালী ভরাট গলার স্বর কানে যেতেই ও থমকে দাঁড়ায়। তোমার সাথে একান্তে কিছু কথা বলবো বলেই এই জায়গাটায় নিয়ে এসেছি। আমি আগে কয়েকবার এসেছি এখানে, যখনই কোনো পরিস্থিতিতে মনে হতো নিজের সাথে একটু সময় কাটানো দরকার, একটু বোঝাপড়ার দরকার, তখনই এই জায়গাটায় চলে আসতাম। প্লিজ একটু দাঁড়াও, অনেক দিন ধরে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু তুমি তো কোনো। এমনিতেই এই লোকটার কাণ্ড কারখানায় রিমঝিমের মাথা গরম ছিলই। ওর কথা শুনে তার সাথে এত দিনের জমে থাকা অভিমানগুলো কুণ্ডলি পাকিয়ে মন আর মাথায় রীতিমতো দাপাদাপি শুরু করে দিয়েছে। ও আর চুপ করে থাকতে পারল না। এত দিনের জমানো কষ্টগুলো রাগ হয়ে বেরিয়ে আসতে চাইল। রনকে পুরো কথা শেষ করতে না দিয়ে ও বলে উঠল, আমার সাথে আপনার আবার কি কথা থাকতে পারে মিস্টার মুখার্জি? আমাদের মধ্যে কি একান্তে কথা বলার মতো আদৌ কোনো সম্পর্ক আছে, কিংবা ছিল কোনো দিন? আপনি তো নিজের হাতেই সবটা শেষ করে দিয়েছেন, আর আমিও আপনার এই সিদ্ধান্ত মেনে নিয়েছি। ব্যাস, মিটে গেল। এত কিছুর পরও আরও কিছু বলার থাকতে পারে কি? রিমঝিম যতই বাইরে থেকে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, ও বেশ বুঝতে পারছে ওর মনের ভেতর ঠিক কী পরিমাণে তোলপাড় শুরু হয়েছে। রন যে কি বলতে চায় সেটা রিমঝিম হয়তো আন্দাজ করতে পারছে।
ও এটাও জানে রন যদি মুখ ফুটে কিছু চায় ওর পক্ষে বারণ করা এক প্রকার অসাধ্য। এসবই ভাবছিল এমন সময় নিজের খোলা পিঠের ওপর কারোর গরম নিঃশ্বাস আর কাঁধের ওপর হাতের স্পর্শ অনুভব করতেই রিমঝিম সামান্য কেঁপে ওঠে। মনে মনে রনর কথা বলার অপেক্ষা করতে থাকেও। হঠাৎ করেই রনর কাঁপা কাঁপা কণ্ঠস্বর কানে আসে। আমি কি এতটাই খারাপ মানুষ রিমঝিম, যে এতগুলো দিন ধরে আমাকে এড়িয়ে যেতে চাইছো? প্লিজ আজকে অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দাও আমাকে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। সব কথা শোনার পর তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মাথা পেতে নেব। কথা দিচ্ছি তোমার ওপর নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না। রিমঝিম নিজেকে যথাসম্ভব শান্ত রেখে রনর দিকে ঘুরে গিয়ে ওর চোখে চোখ রেখে দাঁড়ায়। বলুন, কি বলতে চান? রন রিমঝিমের চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারে না। চোখ সরিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করে, মিশকা তোমাকে ঠিক কি কি কথা বলেছে মায়ের থেকে সবটা শুনেছি আমি। বিশ্বাস করো, ওর একটা কথাও সত্যি নয়। বন্ধুত্ব ছাড়া ওর সাথে আর কোনো রকম সম্পর্ক নেই আমার, আর ছিলও না কোনো দিন। ও যে আমাদের সম্পর্কটাকে শেষ করে দিতে চাইছে তা আমার ভাবতেই অবাক লাগছে। আপনাকে কে বলল আমি আপনার বন্ধুর কথা শুনে বাড়ি ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিয়েছি? আমার সাথে আপনার বিয়ে হয়েছে, আপনার বন্ধুর সাথে হয়নি। কিন্তু এতদিন ধরে চলতে থাকা বড় বউ খেলাটা আমাদের মধ্যে চলেছে, এতে আপনার ওই বন্ধুটির কোনো ভূমিকা নেই। কিন্তু তাহলে আপনি ভাবলেন কি করে একটা বাইরের লোকের কথায় আমি আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়েছি? আপনি চেয়েছেন তাই হয়েছে, বাইরের লোককে দোষারোপ করার কিছু নেই এখানে। আমি ওই ডিভোর্স পেপারটা অনেক দিন আগেই তৈরি করিয়েছিলাম আমার এক জানাশোনা উকিল দিয়ে। শুধু দায়িত্ব কর্তব্যের ঘেরাটোপে সারা জীবন থাকা তো যায় না। একসাথে থাকার জন্য একে অপরের প্রতি ভালোবাসা থাকাটাও অত্যন্ত জরুরি। একটা ভালোবাসাবিহীন সম্পর্কে তোমাকে আটকে রাখতে চাইনি, তাই তোমার ভালোর জন্যই আসলে। ব্যাস, তাহলে তো মিটেই গেল। আটকে রাখতে আর থাকতে কোনোটাই চাননি, তাই ডিভোর্স পেপার বানিয়েছিলেন, আর আমি সেই পেপারে সই করেও তো দিয়েছি। কিন্তু আপনি এই কথাটা আমার কাছ থেকে লুকালেন কেন? কি ভেবেছিলেন অনাথ মেয়ে তাই তাকে দয়া করাই যায়? এখন আবার আপনার হয়তো আমাকে নিয়ে চিন্তা হচ্ছে, ভাবছেন মেয়েটা ডিভোর্সের পর কোথায় থাকবে, কি করবে। ভালো করে শুনুন মিস্টার মুখার্জি, অনেক করেছেন আপনি আমার জন্য, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আর আমি আপনার কোনো সাহায্য নিতে পারবো না। অনেক করুণা করেছেন আমার ওপর, দয়া করে আর করুণা করবেন না। আমি আমার বাবার মতন মাথা উঁচু করে বাঁচতে চাই, তাই সারাটা জীবন কারোর করুণা নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আর সত্যি তো, যেখানে ভালোবাসা নেই সেখানে পড়ে থাকাটা তো চরম অসম্মানের। যাই হোক, ভালো থাকবেন, আমি আসি। আর হ্যাঁ, সত্যি বোধহয় আমাদের সংসারটা আর হলো না। কথাগুলো শেষ করে রিমঝিম আর এক মুহূর্ত দাঁড়ায় না। রনর দিক থেকে মুখ ফিরিয়ে উল্টো দিকে এক প্রকার দৌড় লাগাতে শুরু করে। অন্ধকারে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে ও কিচ্ছু জানে না। ও শুধু এটুকুই জানে যে যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে চলে যেতে হবে। এই মানুষটার সামনে বেশিক্ষণ থাকলে ও নিজেকে আর আটকে রাখতে পারবে না, আর ও এটাই চায় না। মানুষটার সামনেও কিছুতে নিজের মনের ঝড়কে প্রকাশ করতে পারবে না। রিমঝিমকে ওরকমভাবে চলে যেতে দেখে রনও ওর পেছনে দৌড় লাগায়। আজ যদি নিজের মনের কথা বলতে না পারে তাহলে হয়তো কোনোদিনই বলা হয়ে উঠবে না। ও রিমঝিমকে ডাকতে থাকে, রিমঝিম। রিমঝিম সাড়া না দেওয়ায় ও মনের সব দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে ডেকে ওঠে, রিম। এই ডাকটা কানে যেতে রিমঝিমের পায়ের গতি কমে আসে, আর রনর বলা পরবর্তী শব্দগুচ্ছ ও না চাইতেও ওকে থেমে যেতে বাধ্য করে। অজান্তেই ওর দুচোখ জুড়ে বৃষ্টি নামে। রিম, আই লাভ ইউ। রিমঝিমের পা দুটো কেমন যেন অসাড় হয়ে যাচ্ছে, কানটা কেমন যেন ভো ভো করছে। এইমাত্র যেটা শুনল সেটা কি ঠিক শুনল? ওর মনের ভ্রম নয় তো? রন কি সত্যি ওকে? রিমঝিমের এত কিছু ভাবনা চিন্তার মাঝে রন ওর একদম পেছনে এসে দাঁড়িয়েছে। কাঁপা কাঁপা গলায় আবার বলে ওঠে, আমাকে ক্ষমা করা যায় না, তাই না? রিমঝিম এখনো কিছু বলে না, বলা ভালো বলতে পারে না। নিজের আবেগগুলোকে ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছে ওর পক্ষে। মনের ভিতর যে তীব্র ঝড় উঠেছে সেটা সামলানো মুশকিল হয়ে পড়ছে ক্রমশ। আমাকে নিজের ভুলটা শুধরে নেবার একটা সুযোগ দেবে রিম? কথা দিচ্ছি কোনো অভিযোগের সুযোগই দেব না। তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই জানো। এই কটা দিন যে আমার কিভাবে কেটেছে বলে বোঝাতে পারবো না।
নিজের মনের কথাটা বুঝতে বড্ড দেরি হয়ে গেল। আর দেখো, নিজের বোকামির জন্য তোমাকেও কষ্ট দিয়ে ফেললাম। রিমঝিম এখনও চুপ, কথা বলবে না আমার সাথে। রিমঝিম রনর দিকে তাকায়। ওর চোখ মুখের অবস্থা দেখে রন চমকে ওঠে। আমাকে ভালোবাসো, তাই না? রনর এই কথাটা শুনে রিমঝিম কেঁপে ওঠে। বুকের ভেতর জমে থাকা শব্দগুলো বিদ্রোহ শুরু করে দেয়। রনর মুখের দিক থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে দাঁড়ায়। রনের মুখে হাসি ফুটে ওঠে। ও সাহস করে আর একটু এগিয়ে গিয়ে রিমঝিমের মুখটা নিজের হাতের সাহায্যে তুলে ধরে। হঠাৎ করেই ওর কপালে একটা চুমু দিয়ে ওকে নিজের বুকের ভেতর জাপটে ধরে। রিমঝিম হতভম্ব ভাব কেটে যেতেই ও রনর হাতের বাঁধন থেকে মুক্তি পাবার জন্য হাত পা ছুটতে থাকে। বাজে লোক, খারাপ লোক, ছাড়ুন আমায়। ডিভোর্স চান তো? এখন আবার জড়িয়ে ধরা হচ্ছে, ছাড়ুন বলছি। রন তো ওকে ছাড়েই না, উপরন্তু আরও গভীরভাবে নিজের বুকের ভেতর জড়িয়ে নেয়। রিমঝিম আস্তে আস্তে শান্ত হয়ে যায়। ওর অজান্তি ওর দুহাত রনের চওড়া পিঠকে আঁকড়ে ধরে। দুজন দুজনকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। কারোর মুখে কোনো কথা নেই। ওরা শুধু পরস্পরকে অনুভব করছে। দুজনের চোখেই আজ জলের উপস্থিতি। এরকমভাবে কতটা সময় বেরিয়েছে জানা নেই। হঠাৎ রিমঝিমি নীরবতা ভঙ্গ করে কথা বলে ওঠে। হস্টেলে ফিরতে হবে আমাকে। রাত 9টায় গেট বন্ধ হয়ে যাবে, ছাড়ুন। আমি তো আছি, চিন্তা কি, নামিয়ে দিয়ে আসবো। আচ্ছা, হস্টেলে কি যেতেই হবে? বাড়ি ফিরে গেলে হয় না? অনেক দিন তো শাস্তি দিলে আমাকে, আর কতদিন? এখন কোনো ঠিক নেই। হস্টেলের রুলস আছে নিজস্ব, ওরকম হুট করে যাওয়া যাবে না। আর তাছাড়া আমি তো ডিভোর্স পেপারের সই। একদম চুপ, বারবার এই কথাটা তুলবে না বলে দিলাম। আমি ওই হতচ্ছাড়া পেপারকে ছিঁড়ে ফেলে দিয়েছি। হস্টেলের রুলস যখন আর কি করা যাবে, তাহলে এখন নিজের বউয়ের দেখা পাবার জন্য হস্টেলের দরজায় ধর্নায় বসতে হবে। এই কিছুক্ষণ হলো রিমঝিম হস্টেলে ফিরেছে। ওর বন্ধু পিহুও এখানেই থাকে। রিমঝিম এসে থেকে ওর মেয়েটাকে রাগিয়ে যাচ্ছে, আর রিমঝিম লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। এই যে ম্যাডাম, নিজের একমাত্র বরের সাথে ডেট কেমন হলো শুনি? চুটিয়ে প্রেম করলেন তো? রিমঝিম মুচকি হেসে বলে, ইস, তোকে বলবো কেন শুনি? তুইও তোর হবু বরের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করিস, প্রেম করিস তার বেলা। পিহু হেসে ফেলে। বন্ধুর গলা জড়িয়ে ধরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যাক, অবশেষে তোদের মিয়া বিবির মান অভিমান মিটল তাহলে। দাঁড়া, জিজুকে বলবো আমাদের একটা ট্রিট দেবার জন্য, শালি বলে কথা। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো দিন। এই দিনগুলোয় অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটেছে। এই যেমন রিমঝিম কয়েকদিন তার মায়ের সাথে গিয়ে কাটিয়ে এসেছে। রন অনেক বলে কয়ে রিমঝিমকে এই দুদিন হলো নিজেদের ফ্ল্যাটে নিয়ে আসতে পেরেছে। আর যে ঘটনার কথা না বললেই নয়, সেটা হলো রিমঝিমের রেজাল্ট বেরিয়েছে, আরও চান্সও পেয়েছে। আজ একটা বিশেষ দিন, রিমঝিম আর রণজয়ের প্রথম বিবাহ বার্ষিকী। এই উপলক্ষে আজ ওদের ফ্ল্যাটে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কয়েকজন নিকট আত্মীয়, কিছু বন্ধু বান্ধব আর কয়েকজন প্রতিবেশীকে অনুষ্ঠান উপলক্ষে ডাকা হয়েছে। আজ মিশকাও নিমন্ত্রিত, অবশ্যই অফিস কলিগ হিসাবে। ওকে ইনভাইট করার কোনো ইচ্ছা রনর ছিল না, কিন্তু রিমঝিম নাছোড়বান্দা। ওর জোড়া জুড়িতে মিশকাকে বলা হয়েছে। রনর খালি একটাই চিন্তা, ওর বউ যে পরিমাণে দুষ্টু, তাতে আজ মিশকার কপালে কিছু একটা ধামাকা আছেই আছে। রিমঝিমকে আজ ভীষণ সুন্দর লাগছে। রনও সে কখন থেকে ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ সরাতে ইচ্ছেই করছে না। রনর চোখে ওর প্রিয়তমা সবসময় সুন্দর, কিন্তু আজকের এই ছিমছাম সাজে রিমঝিমকে ভীষণ সুন্দর লাগছে। এর মধ্যে কয়েকবার দুজনের চোখাচোখি হয়েছে, আর ততবারই একজনের মুগ্ধ দৃষ্টি দেখে অপরজনের ঠোঁটের কোণায় লাজুক হাসি ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ ধরে এই ঘটনাটা দূর থেকে একজন লক্ষ্য করছে, আর এই সব দেখে তার মুখে হাসির পরিবর্তে বিরক্তি আর রাগের ছড়াছড়ি। হঠাৎ করে রিমঝিম এগিয়ে এসে রনর হাত ধরে তার সামনে গিয়ে দাঁড়ায়। আরে মিশকা ম্যাডাম যে, কখন এলেন? আপনি যে আমাদের বাড়িতে নিজের পদধূলি দিয়েছেন, এতে আমি এত খুশি হয়েছি কি বলবো। তা আপনার কলিগ কাম বন্ধুর বিবাহ বার্ষিকীতে এসে আপনার কেমন লাগছে ম্যাডাম? এই শোনো, তোমাদের বাড়িতে এসে তোমাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে পাত পেরে খাবার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না। নেহাত তোমার বর অফিসের সবাইকে ইনভাইট করেছে, তাই ভদ্রতাবশত আসতে হলো। এসেছেন, খুব ভালো করেছেন। আপনার একটা ধন্যবাদ তো প্রাপ্য।
আপনার জন্যই তো আমরা আজ একসাথে। মানে? রন এতক্ষণ ধরে ওদের দুজনের কথোপকথন বেশ মনোযোগ সহকারে শুনছিল। এবার বলে ওঠে, মানেটা আমি বলি, তুই আমাদের আলাদা করতে চেয়েছিলি বলেই হয়তো আজ আমরা একসাথে। এখন কেউ দূরে গেলে তবেই বোধহয় বোঝা যায় যে সে কতখানি মন জুড়ে আছে। যাকগে, আর একটা কথা, সেদিন তোকে অতগুলো কথা শোনালাম, তাও তোর ব্যবহারের মধ্যে কোনো পরিবর্তন তো দেখছি না। নিজেকে শুধরে নে, নইলে দিনের শেষে দেখবি তুই একা। আর হ্যাঁ, আমার বউয়ের অপমান মানে আমার অপমান। ওকে অপমান করার আগে 10 বার ভাববি, নইলে আমাকে তো চিনিসই। অপমান করার জন্য ডেকেছিস তাহলে? আর কোনো দিন তোদের বাড়িতে পা রাখবো না। আরে আরে, তা বললে কি করে হবে? আমার বউয়ের স্বাদ, তারপর আমাদের বাচ্চাদের অন্নপ্রাশন, সব কিছুতে তোকে অ্যাডভান্স নেমন্তন্ন করে দিলাম, আসবি কিন্তু। মিশকা হনহনিয়ে বেরিয়ে যায়। অপমানটা ঠিক হজম হয়নি বোধ হয়। ওকে যেতে দেখে রন হো হো করে হেসে ওঠে। রিমঝিমের দিকে নজর যেতেই দেখে ও চোখ গোল গোল করে ওর দিকেই তাকিয়ে আছে। রন মুচকি হেসে ওর কানের কাছে মুখ নামিয়ে এনে ফিসফিস করে বলে ওঠে, এই যে আমার বাচ্চা বউ, ওরকম করে তাকিও না। তোমাকে না এখন পুরো রসগোল্লার মতো লাগছে, মনে হচ্ছে টুপ করে খেয়ে নি। জানোই তো রসগোল্লা খেতে আমি কত ভালোবাসি। কথা শেষ করেই রন হাসতে হাসতে ওখান থেকে সরে আসে। বরের কথা শুনে রিমঝিম লজ্জায় লাল হয়ে যায়। কান দিয়ে কেমন যেন ধোঁয়া বের হচ্ছে। হৃৎপিণ্ডটা এত জোরে জোরে লাফাতে শুরু করেছে, মনে হচ্ছে এক্ষুনি গলা দিয়ে বেরিয়ে আসবে। কী সব বলে গেল লোকটা! খিটখিটে গম্ভীর রাগী লোকটার এত পরিবর্তন! রিমঝিম ঢোক গেলে, সেটা ভয়ে নাকি অন্য কোনো কারণে, সেটা তো ওই জানে। বেশ রাত হয়েছে এখন, লোকজন চলে গেছে বেশ অনেকক্ষণ হলো। রিমঝিমকে ঘরের মধ্যে দেখতে না পেয়ে রন ব্যালকনিতে গিয়ে উকি মারে। মেয়েটাই ঠান্ডার মধ্যে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। কোনো সোয়েটার চাদরও গায়ে দেয়নি মেয়েটা। উত্তুরে বাতাসের অত্যাচারে মাঝে মাঝে ওর শরীরটা কেঁপে কেঁপে উঠছে। মেয়েটা নিজের 2 হাত দিয়ে নিজের শরীরটাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় ওকে যেন আরও বেশি মোহনীয় লাগছে। রন ওর একদম পেছনে গিয়ে দাঁড়ায়, নিজের গায়ে থাকা চাদরটা খুলে রিমঝিমকে শুদ্ধ জড়িয়ে নেয়। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে থেমে থেমে বলে, ঠান্ডা লেগে যাবে তো, নিজের খেয়াল রাখতে শিখবে কবে শুনি। রিমঝিম এতক্ষণ এক মনে বিভিন্ন কথা ভাবছিল। হঠাৎ নিজের শরীরে উষ্ণতা অনুভব করতেই ওর ভাবনার জাল ছিন্ন হয়। নিজেকে রনর চাদরের মধ্যে আবদ্ধ অবস্থায় আবিষ্কার করতেই ছিটকে বেরিয়ে আসতে চায়, কিন্তু রনর হাতের বাঁধন আরও শক্ত হতে থাকে। রিমঝিম আর নড়াচড়া করে না। আস্তে আস্তে নিজের শরীরের ভারটুকু রনর বুকের ওপর দিয়ে চোখ বন্ধ করে এই উষ্ণতাটুকু উপভোগ করতে থাকে। তুমি তো আছো খেয়াল রাখার জন্য। রনের ঠোঁটের হাসিটা প্রশস্ত হয়। রিমঝিম এই প্রথম ওকে আপনি ছেড়ে তুমি বলে ডেকেছে। রিম, ঘরে যাবে না? আর ঠান্ডা লাগছে? কিছু বলার ছিল তোমায়, শুনবে নাকি ঘুম পাচ্ছে? চলো ঘরে যাই তাহলে। না, একটু পরে, তুমি বলো না। আমার অতীত নিয়ে বলতে চাই, তোমার খারাপ লাগবে না তো? না, বলো তুমি। রিমঝিম চাদরের মধ্যেই রনের হাতে আবদ্ধ থাকা অবস্থাতেই রনর দিকে ঘুরে যায়। তারপর ওর বুকে মাথা এলিয়ে দিয়ে 2 হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে। রনর হাতের বাঁধন আরও দৃঢ় হয়। রনও বলতে শুরু করে, তখন আমি স্কুলে পড়ি। ক্লাস 11-এ ওঠার পর একটা নতুন বন্ধু হয়, নাম অদিতি। বয়সের নিয়মে আমাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। তারপর স্কুল শেষ হলো, কলকাতায় কলেজে ভর্তি হলাম। অদিতিও একই কলেজে চান্স পেল। ওই কলেজে মিশকার সাথে পরিচয়। আমি, অদিতি আর মিশকা 3 জনে ভালো বন্ধু হয়ে উঠলাম। ভালোই চলছিল সব। হঠাৎ একদিন অদিতির ভীষণ জ্বর এলো। সে অজানা জ্বরে 2 দিন ভুগে মেয়েটা মারা যায়। আমি ভীষণ আঘাত পেয়েছিলাম। বুঝতেই পারছো, তখন অল্প বয়স আর জীবনের প্রথম প্রেম। যাই হোক, অনেক কষ্টে নিজেকে সামলে উঠেছিলাম আমি। তারপর আস্তে আস্তে সময় কাটতে লাগলো। সময়ের সাথে শোকে প্রলেপ লাগতে শুরু হলো। মনের মধ্যে অদিতি রয়েই গেছিল, নতুন করে তাই কোনো সম্পর্কে জড়াতে রাজি হয়নি। মিশকা প্রপোজ করেছিল, ওকেও আমি না বলে দিই। বছর 4 আগে বাড়ি থেকে যখন রিয়ার সঙ্গে বিয়ের কথা হলো, আমি রিয়াকে বারণ করি। কোনোদিন ভাবিনি যে এই জীবনে আবার কাউকে ভালোবাসতে পারবো। তারপর হুট করে একটা মিষ্টি দস্যি মেয়ে আমার লাইফে এলো। দায়িত্ব কর্তব্যের ঘেরাটোপে নিজেকে বেঁধে রেখেও কখন যেন তাকে নিজের অজান্তে নিজের সর্বস্ব দিয়ে বসলাম। ব্যাস, তারপরে টুকু তো তোমার জানা।
রিমঝিম বুক থেকে মাথা তুলে রনর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, তারপর হুট করেই ওর পায়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে ওর মুখটাকে নামিয়ে এনে নিজের নরম ঠোঁটো জোড়া দিয়ে ওর পুরো ঠোঁটো জোড়া দখল করে নেয়। রণ চোখ বুজে নেয়, ওর হাত দুটো নিজের প্রিয়তমা স্ত্রীর কোমরে শক্ত করে চেপে বসে। দুজনেই চোখ বুজে নিজেদের জীবনের প্রথম চুম্বনকে উপভোগ করতে থাকে। থ্যাংক ইউ। কিসের জন্য? আমার জীবনে এসে জীবনটাকে রঙিন করার জন্য। ভালোবাসি, আমিও এই পাগলি মেয়েটাকে খুব ভালোবাসি। কোনোদিন ছেড়ে যাবেন না তো? নিজেও যাব না, তোমাকেও যেতে দেব না। যে বাঁধনে বেঁধেছ, মৃত্যু ছাড়া আর ছেড়ে যাওয়া সম্ভব নয়। এই ছেড়ে যাবার যুগে একে অপরের বাঁধনে জড়িয়ে থেকে যা করা সারাটা জীবন একসাথে। দিনের শেষে সমস্ত দূরত্বকে সরিয়ে দিয়ে ভালো থাকুক ওরা, ভালো থাকুক ওদের ভালোবাসা। এই মিষ্টি প্রেমের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।